দেখছেন জেলা সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোট প্রচারের মধ্যেই বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান নেমে পড়লেন ব্যাট হাতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নওদাতে, সেখানে তিনি ব্যাট হাতে নেমে পড়েন। ড্রোন দিয়ে সেই ছবি ক্যাপচার করা হয়েছে, যে ছবি দেখতে পাচ্ছেন, যে ভিডিও এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এবং তিনি এই প্রচারের মাঝেই কিন্তু নেমে পড়েন ইউসুফ পাঠান ব্যাট হাতে। কল্যাণ চন্দ্র রয়েছেন। কল্যাণ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা কি নিছকই প্রচারের জন্য এটা শ্যুট করা হচ্ছিল, না প্রচার চলাকালীনই ইউসুফ পাঠান তিনি ব্যাট হাতে নেমে পড়লেন? না দেখো, এটা হঠাৎ করেই বলা যায়। কারণ হচ্ছে এই যে নওদার যে মাঠ রয়েছে, অর্থাৎ আমদলা বয়েজ স্কুলের মাঠে, সেখানে বাগাসা মিলন সংঘ ক্রিকেটাররা এরা নিজেরাই ক্রিকেট খেলছিল। ইউসুফ পাঠান ওই দিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই সেই ছেলেদের খেলা দেখতে পেয়ে তিনি নিয়ে চলে আসেন এবং তাদের সঙ্গে খেলতে শুরু করেন। মাত্র 2 ওভার ইউসুফ পাঠান খেলেছে এবং 4-6 মেরেছেন ইউসুফ পাঠান, যার ফলে যে সমস্ত খুদে ক্রিকেটার, সে সমস্ত ক্রিকেটাররা খুবই উৎসাহিত হয়েছে। তুমি জানো, এর আগেও 2-3 দিন আগে বহরমপুরের যে ব্যস্ত ময়দান রয়েছে, সেখানে রাত্রেবেলা হঠাৎ করে ইউসুফ পাঠান ক্রিকেট খেলতে নেমে পড়েছিলেন। আজকেও নওদাতে একই তার পুনরাবৃত্তি করলেন তিনি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ছেলে যারা রয়েছে, যারা ক্রিকেটার, এবং সেখানে যারা মানুষ ছিলেন, উৎসাহিত হয়ে তারা ড্রোন দিয়ে ভিডিও ফুটেজ রেকর্ড করেছে। অর্থাৎ তাদের যে উৎসাহ, সেই উৎসাহটা নিয়ে ইউসুফ পাঠান বলেছে যে আমিও চাই, তিনিও চান যে ছেলেরা মাঠে আসুক, ছেলেরা ক্রিকেটার হোক, ছেলেরা খেলাধুলা করুক। একদিকে তাদের যেমন শরীরচর্চা হবে, তেমনি ইন্ডিয়া ক্রিকেট টিম যে বিশ্বের দরবারে বিশ্বকাপ নিয়ে এসছে, সেরকম ছেলেগুলো তৈরি হবে, সেটাও তিনি চান। সেই উৎসাহ দিতেই তিনি মাঠে গেছিলেন এবং ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেছেন এবং স্বাভাবিকভাবে টেনিস বলে 4-6 হাঁকাতেও দেখা গেছে ইউসুফ পাঠানকে। ঋষিকেশ, কল্যাণ, নিঃসন্দেহে ইউসুফ পাঠানের বিরুদ্ধে যিনি কঠিন প্রার্থী, যাকে পলিটিক্সের মাঠে ব্রেটলি বলা হয়ে থাকে, সেই ব্রেটলির ফাস্ট বোলিং কী করে সামলাচ্ছেন ইউসুফ পাঠান? কারণ তিনি একেবারে আনকোরা রাজনীতির ময়দানে, সেই জায়গায় তার বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর মতন 5 বারের কংগ্রেস সাংসদ, তাকে সামলাতে আর কি রণকৌশল অবলম্বন করছেন ইউসুফ পাঠান? দেখো ঋষিকেশ, সেটা হচ্ছে ইউসুফ পাঠান প্রত্যেকদিন যেটা করছে, সে জনসভায় না গিয়ে কর্মী সভায় যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত 7টা, তুমি জানো বহরমপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভা রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে ছোট কর্মী সভা করছে। কারণ তো এটা রমজানের মাস, খুব স্বাভাবিকভাবে রোদ্রে গরমের মধ্যে অনেকে হয়তো উপস্থিত হতে পারবেন না, যার ফলে সন্ধ্যের দিকে বেশি করে কর্মী সভাগুলো করা হচ্ছে এবং খুব সকালবেলায় কর্মী সভা করা হচ্ছে। আর জনসংযোগ করতে রাস্তার মধ্যে যে সমস্ত মাঠ দেখতে পাচ্ছেন, সেই সমস্ত মাঠেই হঠাৎ করে নেমে পড়ে কারোর সঙ্গে ক্রিকেট খেলছেন, কারোর সঙ্গে হাসছেন, কারোর সঙ্গে দুটো কথা বলছেন, সন্ধ্যের পরে কোথাও রমজান শেষে কোথাও চা খাচ্ছেন। এরকম ভাবে জনসংযোগটা করছেন ইউসুফ পাঠান। কারণ ইউসুফ পাঠানও বিলক্ষণ জানেন যে বহরমপুর লোকসভার হেভিওয়েট যিনি প্রার্থী, যাকে ব্রেটলি বলা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ইউসুফ পাঠানের উল্টো দিকে বোলার হিসেবে, সেই ব্রেটলি হচ্ছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বিরুদ্ধে তার যেহেতু লড়াই, সেই লড়াই কিন্তু বারবার ইউসুফ পাঠান বলে আসছেন। লড়াইয়ের মধ্যে তিনি শান্তি চান এবং লড়াই যেটা হবে সেটা অবশ্যই মাঠের মধ্যে, ছক্কা তিনি হাঁকাবেনই। এখন মানুষ ঠিক করবে, তাকে নির্বাচন করবে। ধন্যবাদ কল্যাণ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, যার লড়াই যথেষ্ট কঠিন। অধীর চৌধুরীর বিরুদ্ধে মূলত তার লড়াই, এবং লড়াইয়ের ময়দানে নেমে নির্বাচনী প্রচারে কিন্তু নানান কৌশল অবলম্বন করছেন। কখনো তিনি ক্রিকেট খেলতে মাঠে চলে যাচ্ছেন, তো কখনো তিনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, জনসংযোগ করছেন। অর্থাৎ কঠিন লড়াই হলেও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ইউসুফ পাঠান। এবার আপনাদের দেখাবো বিজেপি প্রার্থীর প্রচার। তিনি কেতুগ্রামে গিয়েছিলেন। পিয়া সাহা তিনি প্রচারে যান কেতুগ্রামে, মানুষের সঙ্গে জনসংযোগ করেন। 21শে বিধানসভা নির্বাচনের পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকটা নজরে রেখেই কিন্তু তিনি এই কেতুগ্রামকে লক্ষ্য করেছেন পিয়া সাহা। বিজেপি প্রার্থী বোলপুরের। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। চন্দন, পিয়া সাহা তিনি যে কেতুগ্রামে গিয়েছেন প্রচার করতে, সেক্ষেত্রে একেবারে বর্ণাঢ্য বলা যেতে পারে এই মিছিল, কিন্তু মানুষ তাকে কিভাবে গ্রহণ করছেন?
না, একদমই দেখো এদিকে যে পিয়াসাকে যখন ক্যান্ডিডেট করা হয় তখন কিন্তু বোলপুর লোকসভায় যে সমস্ত বিজেপি কর্মীরা আছে তারা কিন্তু একটা বিক্ষোভ দেখায় এবং প্রতিবাদ জানায় যে প্রিয়া সাহাকে প্রার্থী করা ঠিক হয়নি। তারপরে দেখা যায় তারা মেনে নেয়, এরপরে কিন্তু প্রিয়া সাহা প্রচার শুরু করে। প্রথমত বলে রাখি, প্রিয়া সাহা যেটা বিষয়টাকে নজরে রেখেছেন সেটা হচ্ছে তার প্রচারের মূল হাতিয়ার হচ্ছে কেন্দ্রের প্রকল্প। পাশাপাশি তিনি আজকে কেতুগ্রামের নবগ্রামে এসেছিলেন, যেটা লোকসভা বোলপুর লোকসভার মধ্যে পড়ছে। সেই নবগ্রামে এসে তিনি যেটা বললেন যে এই কেতুগ্রামে কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে সন্ত্রাসের যে মাত্রা ছিল সব থেকে বেশি সন্ত্রাস হয়েছিল, যে খুন হয়েছিল কেতুগ্রামে সব থেকে বেশি খুন হয়েছিল, কর্মীরা বেশি মার খেয়েছে এই কেতুগ্রামে। সেই কারণে কর্মীদের অর্থাৎ বিজেপি কর্মীদের মনোবল বাড়াতেই তিনি বারবার কেতুগ্রামে আসবেন এবং এর আগেও দুবার এসছেন। এবং তিনি যেটা জানালেন, মূলত প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বাস্তবায়িত এখানের মানুষেরা তৃণমূল কর্মীরা করেনি, যাতে সেই প্রকল্পগুলো বাস্তবায়িত করা হয় তাই মানুষের কাছে গিয়ে সেই কথাই তুলে ধরবেন, এমনটাই তিনি জানালেন সাংবাদিকদের। ঋষিকেশ। ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা তিনি কেতুগ্রামেও যান প্রচার করতে। এই কেতুগ্রামও কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেখানে গিয়ে প্রচার সারেন, মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন এবং এক্ষেত্রে তার হাতিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পেরই উন্নয়নমূলক প্রকল্পের প্রচার সারেন পিয়া সাহা। দেখুন, 2021 লোকসভা আমাদের বিধানসভা ভোটের পর যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে, তার মধ্যে কেতুগ্রাম বিধানসভা মানুষ সবথেকে বেশি অত্যাচারিত। সেই জন্য আমার প্রথম লক্ষ্য ছিল যে এখানে এসে তাদের মনোবল বাড়ানোর জন্য আমি এখানে 4 বার প্রচার করেছি এবং বিগত দিনে আরও প্রচারে থাকব। আপনার বিরুদ্ধে যে প্রার্থী আছে তিনি বিগত 2 বার লোকসভায় প্রার্থী হয়ে জিতেছেন, তার বিরুদ্ধে আপনি কতটা আশাবাদী? দেখুন, তাদের বিরুদ্ধে আমার এই একটা কথাই আছে যে এটা হচ্ছে চোরের সরকার। আজকে আমি যখন গ্রামে গঞ্জে প্রচারে যাচ্ছি তখন মানুষের একটাই কথা, দিদি ভোটটা যেন আমরা শান্তিপূর্ণভাবে দিতে পারি আর আমরা যেন ভোটটা ভালোভাবে গুনে নিয়ে। তাদের এই কাতর অনুরোধ শুনে তাদেরকে এইটুকুই আশ্বাস দিচ্ছি যে এবারে ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং 920 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তাই আপনারা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নিশ্চিন্তে নির্ভয়ে ভোটটা দিন। তাহলে কেতুগ্রামে কি আপনি এই বার্তাই দিচ্ছেন যে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন? একদম। এছাড়া আর কোনো আপনার বার্তা কি আছে? বার্তা দেখুন, লোকাল ইস্যু যেভাবে বাড়ি বাড়ি এখনও জল পৌঁছায়নি, আমি তো বেশিরভাগই দেখছি বাড়িও একটা সেভাবে পৌঁছায়নি। মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সঙ্গে প্রতিপক্ষকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। তবে জেতার বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী। একসময় মালদা জেলা জুড়ে দাপিয়ে বেরিয়েছেন পুলিশ অফিসার হিসাবে, কিন্তু এখন উনি প্রাক্তন পুলিশ কর্তা তথা উত্তর মালদার তৃণমূল প্রার্থী। আমরা কথা বলবো প্রসূন ব্যানার্জির সঙ্গে। হাতের তালুর মতো চেনা এই গোটা মালদা জেলা, উত্তর থেকে দক্ষিণ দাপিয়ে বেড়েছেন এবং এই মুহূর্তে প্রচার করছেন দাপটের সঙ্গে। আমরা কথা বলবো যে প্রথমে মালদায় উনি এই উত্তর মালদায় কি করতে চান, কারণ এই জেলায় সবথেকে বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। এই ইস্যুতে তাকে কয়েকটা প্রশ্ন করব। প্রথমত উনি কি করতে চান আমরা তার কাছে জানব। ডেফিনেটলি গঙ্গা এবং ফুলাহারের ইরোশন, রিভার ইরোশন, পার্টিকুলারলি রতুয়ার ওই দিকটাতে আপনি জানেন মহানন্দতলা এই সাইডটাতে, এটা ডেফিনেটলি একটা প্রায় 60 কিলোমিটার স্ট্রেচ আপ টু ফারাক্কা পর্যন্ত ইনক্লুডিং মানিক চকেন। এটা ডেফিনেটলি একটা ইস্যু, এটা একটা কনসার্ন। মূলত কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এই রিভার ইরোশনের প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়ার জন্য। যিনি সাংসদ ছিলেন তিনি এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ করেননি এবং পদক্ষেপ করেননি বলেই সাধারণ মানুষের একটা ব্যাপক ক্ষোভ রয়েছে। সাংসদ হবার পরে মানুষের আশীর্বাদ নিয়ে ডেফিনেটলি আমার একটা প্রায়োরিটির মধ্যে এটা থাকবে যে আমি আমাদের যে প্রসেস আছে, ডেমোক্রেটিক প্রসেস আছে, তার মধ্যে দিয়ে গঙ্গা এবং ফুলাহারের ভাঙন রোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। 3টে কাজ যদি বলা হয় কি করবেন? সবাই কাজের প্রত্যাশাই করে, টাকা চায় না কেউ। কি করবেন? দেখুন, অনেকগুলো কাজ বাকি। আমি আগের সাংসদ একটা কাজও করেননি, কাজ অনেকটা বাকি আছে। তবু আপনি আমাকে 3টের গণ্ডিতে বেঁধে দিয়েছেন।
যদি আমাকে বলেন তাহলে একটা ডেফিনেটলি, যেটা আগে বলা হলো, ওই ভাঙনের ইস্যুটা নিয়ে আমি কাজ করবো ডেফিনেটলি। দ্বিতীয় কথা হচ্ছে মালদা এয়ারপোর্টটা বন্ধ হয়ে আছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে। দুটো এজেন্সি এখানে ইনভলভ থাকেন, একটা ডিজিসিএ, একটা বিসিএস। কিন্তু দুর্ভাগ্যবশত আগের সাংসদ, তাদেরই সরকার ছিল কেন্দ্রে, তিনি সেটা করতে পারেননি। ফলে মালদাকে বেস করে অলরেডি রাজ্য সরকার যেভাবে পরিকল্পনা করে অনেকটা করেছেন, যদি এয়ারপোর্টটা এখানে হয়ে যায় তাহলে আমার মনে হয় যে মোবিলিটিটা আরও বাড়বে, যেটার ব্যাপারে আমি 100% কনফিডেন্ট। আমি বলেছি আমি কাজ টাইম বাউন্ড করবো। প্রত্যেক বছর 31 ডিসেম্বর আমি একাধিক জনসভায় বলেছি আমি রিপোর্ট কার্ড সাবমিট করবো অ্যাজ সাংসদ। এই বছরে আপনার জন্য আমি কি করতে পেরেছি, সামনের বছর আমার কি আছে, 5 ইয়ার্সের ভিশন স্টেটমেন্ট থাকবে যে 5 বছরে আমি কী কাজ করে দেখাবো। আপনারা শুনলেন যে প্রসূন ব্যানার্জি উনি কিন্তু ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো পরিকল্পনা নিয়ে কি কাজ করবেন তেমনটা পরিকল্পনা উনি করে এই উত্তর মালদায় দাঁড়িয়েছেন। গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি, মালদা। বহরমপুর কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর বাড়ি থেকে সমাজ বিরোধীদের বার করে আনার হুমকি দিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। লালদিঘিতে বিষ প্রয়োগ করে কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর বহরমপুর শহরে। বহরমপুরের টানা 5 বারের জয়ী সাংসদ অধীর চৌধুরীর কেন্দ্রে এবার ঘাসফুলের বাজি প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। ইডেনের 22 গজে তার ছক্কায় মুগ্ধ হয়েছে গোটা দেশ। পিচ বদলে আত্মবিশ্বাসী ইউসুফ পাঠান এবার ছক্কা হাঁকাতে তৈরি রাজনীতির ময়দানে। আর ইউসুফকে ভোটে জেতাতে দায়িত্ব পড়েছে বহরম পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়ের উপর। ইউসুফের প্রায় সব প্রচারেই ছায়াসঙ্গী নারুগোপাল। বহরমপুরের মাটিতে ভোটের লড়াইয়ে পিচ উত্তপ্ত। ভোট আবহে এবার কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর বাড়ি থেকে সমাজ বিরোধীদের বার করে আনার হুমকি দিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। একই সঙ্গে পুরসভার কাজের বিষয়ে হস্তক্ষেপ করছেন অধীর চৌধুরী বলে নির্বাচন কমিশনে অভিযোগ করতে চলেছে বহরমপুর পুরসভা, এমনটাই জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। বৃহস্পতিবার লালদিঘি পরিদর্শনে যান অধীর চৌধুরী। প্রসঙ্গত, গত 2 দিন আগে 30 বিঘা ওই লালদিঘির জলাশয়ে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ ওঠে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর মুর্শিদাবাদের বহরমপুর শহরে। একে অন্যের দিকে আঙুল তুলেছে তৃণমূল এবং কংগ্রেস। রাজনীতি শুরু করেছেন অধীর চৌধুরী বলে চেয়ারম্যানের নিশানায় অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে সতর্ক করে গেলাম, ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে, আর ওর বাড়ি, অধীর চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে। ওর সঙ্গে যারা আছে, যারা হচ্ছে অলরেডি নন অ্যাভেলেবল সেকশনে আছে, ওর পার্টি অফিস এবং হচ্ছে তার সঙ্গে বাড়িতে লুকিয়ে রেখেছে। লালদিঘিতে পৌঁছে বহরমপুর পুরসভা এবং জেলা প্রশাসনকে দায়ী করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অধীর চৌধুরী। লালদিঘির পাশে হাজার মানুষ যাতায়াত করে, রুগী থেকে আরম্ভ করে সাধারণ বসবাসকারী সকলের এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। এটা শহরের মাঝখানে একটা সুন্দর স্পট, এটা কিন্তু দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায়। কোথায় কোন সভা আছে জানি না, পৌর না চৌর, এগুলো অনেক ব্যাখ্যা আছে। বহরমপুরের রাজনীতির পিছে এখন বল ঘুরছে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ প্রতিদ্বন্দ্বী দুধের রাজনীতিক অধীর চৌধুরী। প্রতিপক্ষকে বোল্ড আউট করতে পারবেন তো অধীর চৌধুরী, উঠছে সেই প্রশ্ন। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। রানীগুড়িতে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির হয়ে প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো।
বর্জন করার বিনম্র আবেদন জানিয়ে পয়লা বৈশাখ নীল চরণ এবং আপনাদের শুভ চিন্তা কামনা করে আমার কথা শেষ করলাম। এর পরের অভিযান যাদবপুরে আমার ভাঙন, ওখানে আমি সভা করব। যাদবপুর মোদিজিকে দিতে হবে। রাজি তো? রাজি তো? সবাই রাজি? আর 23শে মে ষষ্ঠ দফার প্রচার শেষের পরে দক্ষিণ 24 পরগনা আর কলকাতা বুঝে নেব। সংকটে রয়েছে দল, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি প্রার্থীর। সংকটে রয়েছে দল, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।